ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্ক। আমাদের দেশে এরকম অনেক চোরা সাহেব আছে, চোরা সাহেব, তারাও উপনিবেশের ধ্যান ধারণাগুলো আমাদের উপর চাপিয়ে দিতে চায়। তাই চামড়াটা কালো, মুখোশটা সাদা। ব্ল্যাক স্কিন নামটাকে শুধু মনে রাখো, নামটা নিয়ে ভাবো, অনেক কিছু না পড়েও বুঝে ফেলতে পারবে। পোস্ট কলোনিয়ালিজম চ্যালেঞ্জেস দিস নোশন। তাহলে পোস্ট কলোনিয়ালিজম এক কথায় মনে রাখো, ইউরো কেন্দ্রিকতার বিরুদ্ধে এটা হচ্ছে জিহাদ। তা এইটা চলছে না, চলবে না। তাহলে পোস্ট কলোনিয়ালিজমের মূল কথাই একটা বাক্য লিখলে আমি 3 নম্বর দেব। কি না, পোস্ট কলোনিয়ালিজম জিহাদ ঘোষণা করে ইউরো কেন্দ্রিকতা। তারা কি বলতে চায়? তারা বলতে চায় যে পৃথিবীটা কখনো হোমোজেনাস ছিল না, হোমোজেনাস নয়, ডিফারেন্সেস। এই ডিফারেন্সেস অফ কালচার, এটাই হচ্ছে পৃথিবীর বৈশিষ্ট্য, একটা দেশেরও বৈশিষ্ট্য। তাই তাহলে ইস্যুজ অফ কালচারাল ডিফারেন্সেস, সেটা তারা ফোকাস করে। কোনটা বড় কোনটা ছোট, ইটস ইন মেটেরিয়াল। তুমি একটা কালচারকে রিপ্রেজেন্ট করছো, আমি একটা কালচারকে রিপ্রেজেন্ট করছি। তোমার কালচারটা তোমার কাছে বড়, আমার কালচারটা আমার কাছে বড়। এটা অনেকটা মাল্টিকালচারালিজমের সঙ্গেও মিলবে। এখানে বলতে চাওয়া হচ্ছে যে ডিফারেন্সেস আর ইম্পর্টেন্ট। কোশ্চেন অফ সুপিরিয়রিটি অর ইনফিরিয়রিটি ইন্ডিকেটস দ্য কাইন্ড অফ ডোমিনেশন। তুমি নিজেকে সুপিরিয়র বলে তুমি আমাকে দমিয়ে রাখতে চাইছো, তুমি নিজেকে ইউনিভার্সাল বলে তুমি আমাকে পার্টিকুলার বলছো, এসব চলবে না। তাহলে এখানে ইস্যুজ অফ, দ্বিতীয় কথা তাহলে কি পাচ্ছি, ইস্যুজ অফ কালচারাল ডিফারেন্সেস ফোকাস, অর্থাৎ সাংস্কৃতিক বিভিন্নতা, সেটা এখানে বড় করে দেখানো হয়। তাহলে ওয়েস্ট অ্যান্ড দ্য রেস্ট, দি রিলেশনশিপ is a kind of relationship based on discourse of power. 3 নম্বর, বেসিক থিম অফ পোস্ট কলোনিয়ালিজম আমার কিন্তু বলা হয়ে যাচ্ছে। সেটা কি 3 নম্বরটা কি? এটা আসলে একটা পাওয়ার ডিসকোর্স। তোমার ক্ষমতা আছে, ক্ষমতার জোরে তুমি তোমার সংস্কৃতিটাকে আমার উপর চাপিয়ে দিচ্ছ। এটা আসলে ক্ষমতার সম্পর্ক, এটা আসলে সভ্যতার সম্পর্ক নয়। তাই এটা ইউরোসেন্ট্রিজমের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে নিজস্বতা, বিভিন্ন সংস্কৃতির যে নিজস্বতা, সেই নিজস্বতাকে প্রতিষ্ঠা করার চেষ্টা। ফোর্থ, একটি শব্দের সঙ্গে তোমরা পরিচিত কিনা আমি জানি না, যেটা নিও কলোনিয়ালিজমের কথা আমরা বলেছি, যেটা নিও কলোনিয়ালিজমের একটা ভ্যারাইটি হিসেবে চিহ্নিত, সেটা হচ্ছে কালচারাল ইম্পেরিয়ালিজম, সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ। অর্থাৎ রাজনৈতিকভাবে প্রভুত্ব করেই তাদের তৃপ্তি হয় না, তারা সাংস্কৃতিকভাবে নিজেদেরকে চাপিয়ে দিতে চায়। কারণ স্লো পয়জন করা, অর্থাৎ ধীরে ধীরে তার মনোজগৎকে অধিকার করাটা এক্ষেত্রে সম্ভব হয়। অর্থাৎ আবার তোমাদের গ্রামসি পড়তে বলবো। গ্রামসি যেভাবে হেজিমনির তত্ত্বটা এনেছে, যে কি তারা শুধু আমার শরীরটার দখল নেন না, সাম্রাজ্যবাদীরা, উপনিবেশবাদীরা আমার শরীরটার দখল নিয়ে তারা তৃপ্ত থাকেন না, তারা আমার মাথার দখল নেয়, আমার চিন্তা ভাবনা মননশীলতাকে তারা প্রভাবিত করতে চায়। তাই শিক্ষায়, দীক্ষায়, সংস্কৃতিতে সব জায়গায় তাদের আধিপত্য। তাহলে এই যে কালচারাল ইম্পেরিয়ালিজম, সেই কালচারাল ইম্পেরিয়ালিজমের বিরুদ্ধে যে জেহাদ, সেই জেহাদটা হচ্ছে পোস্ট কলোনিয়ালিজমের মূল কথা। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে কি যে অ্যাজ এগেনস্ট ইউনিভার্সালিজম, পোস্ট কলোনিয়ালিস্ট প্রেফার কালচারাল রিলেটিভিজম। অর্থাৎ সার্বজনীন বলে পৃথিবীতে কিছু নেই, পৃথিবীতে এমন কিছু হতে পারে না যা সবার ক্ষেত্রে সত্যি। তাহলে তার থেকে সংস্কৃতির সাপেক্ষতা, কালচারাল রিলেটিভিজম ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভারতের সংস্কৃতি ভারতের,
ইউরোপের সংস্কৃতি ইউরোপের, ভারতের ভালো মন্দ দুই আছে, ইউরোপের ভালো মন্দ দুই আছে, তেমনি আফ্রিকার ভালো মন্দ দুই আছে, ভারতের ভালো মন্দ দুই আছে, তুর্কির আছে, পার্সিয়ানদের আছে, পৃথিবীর সমস্ত সংস্কৃতির ভালো মন্দ সব আছে। তাই প্রতিটি দেশকে বিচার করতে হবে তার সংস্কৃতির সাপেক্ষে, প্রতিটি জনগোষ্ঠীকে বিচার করতে হবে তার সংস্কৃতি। আমাদের কি করতে হবে? আইডেন্টিটি অ্যান্ড রিকগনিশন, আইডেন্টিটি অ্যান্ড রিকগনিশন, অর্থাৎ প্রত্যেকের পরিচয়টাকে আমাকে স্বীকার করতে হবে। প্রত্যেক জনগোষ্ঠীর, প্রত্যেকটা দেশের, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা পরিচয় আছে, সেই পরিচয়টা স্বীকার করতে হবে, আইডেন্টিটি অ্যান্ড রিকগনিশন। তাহলে এর থেকে এই যে বেসিক থিম অফ পোস্ট কলোনিয়ালিজম বললাম, তাহলে পোস্ট কলোনিয়ালিস্টরা কি চাইছে? এক, দে ওয়ান্ট টু রিজেক্ট ইউনিভার্সালিজম, সার্বজনীনতার দাবিকে তারা খারিজ করতে চাইছে। দুই, দে ওয়ান্ট রিপ্রেজেন্টেশন অফ কোট আনকোট আদার কালচার, অন্যান্য সংস্কৃতির প্রতিনিধিত্ব তারা প্রতিষ্ঠা করতে চাইছে। আর কি? তারা সংস্কৃতি সাপেক্ষতার নিরিখে সাংস্কৃতিক আধিপত্যকে তারা অস্বীকার করতে চাইছে। চার, তারা সাংস্কৃতিক বিভিন্নতাকে তারা স্বীকার করছে, তারা বহুত্ববাদকে তারা আপন করে নিতে চাইছে, হোমোজেনিটি তাকে তারা দূর করতে চাইছে। আর এর মধ্যে দিয়ে তারা প্রান্তিকতার অবসান চাইছে, অর্থাৎ কাউকে দমিয়ে রাখা, কাউকে ধমকি দিয়ে পায়ের তলায় রাখার চেষ্টা, সেটাকে তারা অস্বীকার করছে। তা এই যে তত্ত্ব কথা আমি বললাম, একে এবার সহজ করে দিয়ে আরেকটু ফাঁকিবাজি শেখাই তোমার। কি ফাঁকিবাজি শেখাবো? আমি বলি ভারী ভারী বই তো পড়তে পারবে না, কিন্তু কটা বইয়ের নাম জেনে রাখো, কটা বইয়ের নাম জেনে রাখো। সেই নামগুলো কি? সেই বইয়ের নামের মধ্যে আছে অ্যানসেস্ট্রি অফ পোস্ট কলোনিয়াল ক্রিটিসিজম, অর্থাৎ পোস্ট কলোনিয়ালিজমের ধ্যান ধারণা আমাদের সামনে আসার আগেই এ সম্পর্কে বলেছে এমন দুটো বই মনে রাখো, দুটো বই। একটা বই আমার সামনে আছে, এডওয়ার্ড সাইড, ওরিয়েন্টালিজম। এডওয়ার্ড সাইডের বিখ্যাত বই, 70-এর দশকের শেষের দিকে বেরিয়েছিল, ওরিয়েন্টালিজম। এটা যে না জানে সে পোস্ট কলোনিয়ালিজম জানে না। আমি ওরিয়েন্টালিজমের কথা একটু পরে আসছি। তাহলে এই ওরিয়েন্টালিজম বাই এডওয়ার্ড সাইড, দ্য সাইড এডওয়ার্ড সাইড, এডওয়ার্ড সাইড এই কথা বলেছেন, এটা আমাদের জানতে হবে। আমরা দ্বিতীয় একটা বই আমার হাতের কাছে নেই এই মুহূর্তে, কিন্তু সে বইটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্যানন, ফ্রেঞ্চ ফ্যানন। তার বইটার নাম হচ্ছে দি রেচেড অফ দ্য আর্থ, দি রেচেড অফ দ্য আর্থ। আমাদের দেশে আমরা পারিনি, স্বীকার করে নিচ্ছি, বাংলাদেশ করেছে সেই বইটার বাংলা, খুব সুন্দর নাম দিয়েছে তার বাংলা, রেচেড অফ দ্য আর্থের বাংলা ওরা করেছেন বইটা। বইটার নাম হচ্ছে জগতের লাঞ্ছিত ভাগ্য হত, অর্থাৎ যারা লাঞ্ছিত মানুষ তাদের কথা বলার চেষ্টাই হচ্ছে পোস্ট কলোনিয়ালিজম। ফ্রেঞ্চ ফ্যানন এই কথাটা বলতে চেয়েছে। ফ্যাননের আরেকটা বিখ্যাত বই কালচারাল ইম্পেরিয়ালিজম, সেটাও আছে, সেটা সম্পর্কেও তার আছে। তো যাই হোক, এই বেশি জানার দরকার নেই, এই দুটো বইয়ের নাম অন্তত জানো। কিন্তু আমি এবার আরো কয়েকটা বইয়ের নাম তোমাদের করব। সাইডের আর একটা বইয়ের নাম কালচারাল ইম্পেরিয়ালিজম। তো ফ্যাননের আরো দুটো বইয়ের নাম আমি বলি, ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্ক, ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্ক। আমাদের দেশে এরকম অনেক চোরা সাহেব আছে, চোরা সাহেব, তারাও উপনিবেশের ধ্যান ধারণাগুলো আমাদের উপর চাপিয়ে দিতে চায়। তাই চামড়াটা কালো, মুখোশটা সাদা, ব্ল্যাক স্কিন। নামটাকে শুধু মনে রাখো, নামটা নিয়ে ভাবো, অনেক কিছু না পড়েও বুঝে ফেলতে পারবে নামটা। ব্ল্যাক স্কিন
হোয়াইট মাস্ক, অর্থাৎ চামড়াটা কালো কিন্তু মুখোশটা হচ্ছে সাদা। তাহলে এইভাবেও ঔপনিবেশিকতা আমাদের মধ্যে আসে। ফ্যাননের আরেকটা বইয়ের নাম হচ্ছে এ ডাইং কলোনিয়ালিজম, অর্থাৎ মুমূর্ষ উপনিবেশবাদ। মুমূর্ষ উপনিবেশবাদ। তা আমি শুধু তোমাদের রিকোয়েস্ট করছি বই না পড়ো, কিন্তু বইয়ের নামগুলো নিয়ে তোমরা ভাবো। এবার আর কয়েকটা বইয়ের নাম বলবো, সেগুলো সমানভাবে ইম্পর্টেন্ট। বিল অ্যাশক্রফট পরবর্তী সময়ে পোস্ট কলোনিয়াল থিঙ্কার হিসেবে বেশি প্রমিনেন্ট হয়েছেন আমাদের কাছে। তার বইটার নাম দি এম্পায়ার রাইটস ব্যাক। দি এম্পায়ার রাইটস ব্যাক। এখানে WRITES, রাইটস মানে কি? লিখছে, রাইটিং। অর্থাৎ সাম্রাজ্যবাদীরা আগে লিখেছে সাম্রাজ্যের ইতিহাস, এখন সাম্রাজ্য তার ইতিহাসটাকে ফেরত লিখছে, পাল্টা লিখছে। এখন উপনিবেশগুলো তাদের নিজেদের ইতিহাস লিখছে। দি এম্পায়ার রাইটস ব্যাক। তাহলে আগে ঔপনিবেশিক শক্তি উপনিবেশের ইতিহাস লিখেছে, তারা তাদের চোখ দিয়ে উপনিবেশকে ব্যাখ্যা করেছে, সেই ব্যাখ্যা উপনিবেশের মানুষ মুখস্থ করছে। এখন কি হচ্ছে? উপনিবেশের মানুষ নিজেদের ইতিহাস তারা নিজেরা রচনা করছে। এই রচনাটাই হচ্ছে পোস্ট কলোনিয়াল লিটারেচার। এটা শুধু জ্ঞানগর্ভ লেখা নয়, গল্প, উপন্যাস, কবিতা সবকিছুর ক্ষেত্রে নতুন ঘরানা তৈরি হচ্ছে, পোস্ট কলোনিয়াল ঘরানা। অনেকে জেনে করছেন, অনেকে না জেনে করছেন, অর্থাৎ নিজের কথা নিজের মতো করে বলছেন। এটা বলাটাই হচ্ছে পোস্ট কলোনিয়াল। ঠিক তেমনি তো বিল অ্যাশক্রফট বা গ্রিফিথ, তাদের আরো লেখা আছে, অত বলে ভারাক্রান্ত করছি না। পোস্ট কলোনিয়াল স্টাডিজ, পোস্ট কলোনিয়াল ক্রিটিসিজম, এগুলো তাদের রচনা। তা বিল অ্যাশক্রফটের আর একটা বিখ্যাত বই পোস্ট কলোনিয়াল ট্রান্সফরমেশন। পোস্ট কলোনিয়াল ট্রান্সফরমেশন, উত্তর উপনিবেশিক রূপান্তর, কিভাবে চিন্তার ক্ষেত্রে এই পরিবর্তন ঘটছে। হোমি ভাবা, হোমি ভাবার বইটার নাম আরো একটু ভাবতে হবে তোমাদের, একটু, কিন্তু ভাবলে খুব মজার। নেশন অ্যান্ড ন্যারেশন। নেশন অ্যান্ড ন্যারেশন। নেশন মানে জাতি, আর ন্যারেশন মানে বর্ণনা। একটা জাতিকে বর্ণনা কিভাবে করব? আমার পরিচয় আমি কেমন ভাবে দেব? নেশন তো একটা আইডেন্টিটি, জাতিসত্তা একটা পরিচয়। তা আমার পরিচয় আমি কেমন ভাবে দেব? তুমি আমাকে যেমন ভাবে শেখাবে, না আমার পরিচয় আমি যেমন ভাবে জানি, আমার বাবা আমার ঠাকুরদাদা যে পরিচয় আমার লিখে দিয়েছে সেই পরিচয়টা আমি দেব? তাহলে ন্যারেশনটা এখন বদলাচ্ছে, বর্ণনাটা এখন বদলাচ্ছে, নতুন ডিসকোর্স তৈরি হচ্ছে। নেশন আর রাইটিং দেয়ার ওন হিস্ট্রি, জাতিগুলো তাদের ইতিহাস লিখছে। ভাবার আরেকটা বই দি লোকেশন অফ কালচার, সংস্কৃতির স্থানিকতা। তাহলে ফসল দেখবি তো খেতে চ, ভারতের সংস্কৃতি দেখতে গেলে ইউরোপীয়দের কালচার আমাকে জানতে হবে। হোয়াট ননসেন্স ইজ ইট? আমার ভারতবর্ষের ইতিহাস তো ভারতে খোঁজ করতে হবে, এইভাবেই তো দেখতে হবে। তো এইরকম ভাবে একজন বিখ্যাত বিদুষী বাঙালি মহিলার কথা বলি, গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। তা তিনি লিখছেন ইন আদার ওয়ার্ল্ডস বলে বিখ্যাত বই, এসেজ ইন কালচারাল পলিটিক্স, সাংস্কৃতিক রাজনীতির নিবন্ধ সমূহ। ইন আদার ওয়ার্ল্ড, অন্য পৃথিবীতে, হেথা নয়, হেথা নয়, অন্য কোনোখানে। অর্থাৎ তোমাকে ইউরোপীয় যে সভ্যতার আলোকে তোমাকে পৃথিবীটা বিচার করতে হবে না, you have to look at the other worlds. If you want to know the other worlds, you have to look at the other worlds. যদি তুমি অন্য পৃথিবীকে ভারতকে যদি তুমি চিনতে চাও, জানতে চাও, ভারতীয় সভ্যতাকে জানতে হবে, সংস্কৃতিকে জানতে হবে। হ্যাঁ, তার ঠিক থাক, তার ভালো থাকতে পারে, তার মন্দ থাকতে পারে, ভালো মন্দ মিশিয়েই আমাদের ভারত, যেমন ভালো মন্দ মিশিয়ে ইউরোপ। তেমনি উনি আরো লিখেছেন, বইয়ের নাম হচ্ছে আউটসাইড দ্য টিচিং মেশিন,
অর্থাৎ আমরা যে সিলেবাস তৈরি করেছি সেই সিলেবাসে তো ইউরোপীয়, আমরা পলিটিক্যাল সায়েন্সে যে কনসেপ্ট গুলো পড়াই, কোথা থেকে এসছে কনসেপ্ট গুলো? একটাও তো ভারতের নয়। দোজ উই হ্যাভ বরোড ফ্রম দ্য ওয়েস্ট, এখানেও তো ওয়েস্টের প্রাধান্য, এটাও তো কলোনিয়াল। তাহলে ঠিক সেইভাবে বলছেন গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের বিখ্যাত বই, আমি বইয়ের ভিতর ঢুকছি না কিন্তু একটাও, আউটসাইড দ্য টিচিং মেশিন, অর্থাৎ আমাদের এই যে যান্ত্রিকতা, শিক্ষার যে যান্ত্রিকতা, তার বাইরে গিয়ে আমাদের বোধহয় একটু দেখার চেষ্টা এসেছে। গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের যে বইটা নিয়ে সব থেকে বেশি আলোচিত হয়, সে বইটার নামটা খুব তাৎপর্যপূর্ণ। নাম দেখে অনেক কিছু বোঝা যায়। ক্যান দ্য সাবলটার্ন স্পিক? এই যে এই সভ্যতাগুলো সাবলটার্ন, অর্থাৎ অধস্তন, নিম্নবর্গ, তারা কি নিজের কথা বলতে পারছে? তারা কি নিজের কথা বলতে পারবে? তারা যে নিজেদের ইতিহাস রচনা করবে? এইভাবেই বিষয়টাকে দেখানোর চেষ্টা করা হয়েছে। তাহলে পোস্ট কলোনিয়াল লিটারেচার আমি কিছু উল্লেখ করলাম, যেগুলো দিয়ে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করলাম যে তোমরা যদি নামটা ক্যাচ করতে না পেরে থাকো, পরে ভিডিওটা আরেকবার দেখো, তাহলেও এই নামগুলো তোমরা পাবে, এই নাম থেকে তোমরা বুঝতে পারবে। এবার আমরা আসি যে পোস্ট কলোনিয়ালিজমের কথা বলতে গেলে যার কথা না বললেই চলে না, সেই এডওয়ার্ড সাইদের কথা। বস্তুত পক্ষে এডওয়ার্ড সাইদের যে বইটা আমি তোমাদের দেখালাম, আবার দেখাচ্ছি, ওরিয়েন্টালিজম, এই ওরিয়েন্টালিজম বইটার থেকেই পোস্ট কলোনিয়ালিজমের আলোচনা বেশি করে এসেছে। এখন এই ওরিয়েন্টালিজম কি এবং কাকে বলে, এটা আলাদা প্রশ্নও হয়। আবার পোস্ট কলোনিয়ালিজম বলতে গেলেও ওরিয়েন্টালিজম এসে পড়ে। এটা না বললে পোস্ট কলোনিয়ালিজম, অর্থাৎ ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ পোস্ট কলোনিয়ালিজম ইজ ওরিয়েন্টালিজম। দেন হোয়াট ইজ ওরিয়েন্ট? ওরিয়েন্টটা কি? তা এটা একটা মাল্টি ডাইমেনশনাল কনসেপ্ট। ওরিয়েন্ট একটা মাল্টি ডাইমেনশনাল কনসেপ্ট, এর অনেকগুলো অর্থ আছে, অনেকগুলো মাত্রা আছে, এটা আমাদের বুঝতে হবে। এবং মাত্রাগুলোর মধ্যে আন্তঃসম্পর্কটাও বুঝতে হবে, একটার সঙ্গে আর একটা সম্পর্ক। তা প্রথম বুঝতে হবে যে ওরিয়েন্টালিজম অ্যাজ অ্যান একাডেমিক ডেজিগনেশন, অ্যাজ অ্যান একাডেমিক ডেজিগনেশন, এটা একটা বৌদ্ধিক একটা শব্দ। যেমন ধরো এখনো পাশ্চাত্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আছে স্কুল অফ ওরিয়েন্টাল স্টাডিজ, স্কুল অফ ওরিয়েন্টাল স্টাডিজ। তো এখানেও রয়েছে এই যে ওরিয়েন্টাল একাডেমি, অমক তমক, এসব রয়েছে। তা এখানে একটা জিওগ্রাফিক এসেন্স কাজ করে, অর্থাৎ ওরিয়েন্ট মানে হচ্ছে দি ইস্ট, ওরিয়েন্ট মানে হচ্ছে পূর্ব। তাহলে পূর্বদেশীয় যে চিন্তা, পূর্বদেশীয় যে বিদ্যা, পূর্বদেশীয় যে ভাবনা, সেইগুলোকে একটা ডিসকোর্স হিসাবে দেখানো হয়, একাডেমিক ডিসকোর্স হিসেবে। তাই পশ্চিমের বিভিন্ন ইউনিভার্সিটিতে স্কুল অফ ওরিয়েন্টাল স্টাডিজ রয়েছে। এখানে কি না, প্রাচ্য বিদ্যা সম্পর্কে এখানে অনুশীলন করা হয়ে থাকে। তাহলে প্রাচ্য সম্পর্কিত আলোচনা, এর একটা ভৌগোলিক ব্যাপার তাহলে পেয়ে যাচ্ছি আমরা, যে ওরিয়েন্ট বলতে একটা ভৌগোলিক এলাকাকে বুঝছি, দি এরিয়া other than the west, the area belonging to the east। তাহলে একাডেমিক সেন্সে যখন আমরা এটাকে বলছি, তখন আমরা পূর্ব দেশের যে বিদ্যা, কারণ সংস্কৃত ভাষা চর্চা হবে, তো লন্ডনের একটা বিশ্ববিদ্যালয়, সেখানে কোথায় হবে, কোন ডিপার্টমেন্টে হবে? স্কুল অফ ওরিয়েন্টাল স্টাডিজ, অর্থাৎ ওরিয়েন্ট সম্পর্কিত বিদ্যা চর্চা। কিংবা বাইবেল নিয়ে চর্চা হবে, কোথায় হবে? স্কুল অফ ওরিয়েন্টাল স্টাডিজে হবে। এইভাবে এটাকে দেখানো হয়ে থাকে পূর্বের বিভিন্ন। ইটস এ স্টাইল অফ থট। নাম্বার টু, নাম্বার ওয়ান হচ্ছে, আমাকে সংক্ষেপ করতে হচ্ছে কারণ ইতিমধ্যেই অনেকটা সময় নিয়ে নিয়েছি। তাহলে স্টাইল অফ থট একটা চিন্তা প্রণালী, যে চিন্তা প্রণালীর মধ্যে পশ্চিম পূর্বকে চিত্রায়িত করতে চায়, চিন্তার অবজেক্ট হিসেবে গ্রহণ করতে চায়, চিন্তার বিষয় হিসেবে গ্রহণ করতে চায়, স্টাইল অফ থট। অর্থাৎ আমাদেরটা হচ্ছে ওয়েস্টার্ন, তোমাদেরটা হচ্ছে ওরিয়েন্টাল বা ইস্টার্ন। তো এইভাবে একটা ডিমার্কেশন, এটা এ কাইন্ড অফ ইমাজিনেশন। নাম্বার থ্রি,
এটা যেন একটা কল্পনা, অর্থাৎ পশ্চিম নিজেকে নিজের মতো করে কল্পনা করে তাকে একটা বিশ্বজনীন রূপ দিচ্ছে, আর অন্যান্য গুলোকে পার্টিকুলার বলে সেগুলোকে এক একটা রূপ দিচ্ছে। তাহলে এইভাবে এটা একটা কল্পনা, পূর্ব একটা নিজেকে কল্পনা করছে, পশ্চিম একটা নিজেকে কল্পনা করছে, পশ্চিমের কল্পনাটা পূর্ব সম্পর্কে হচ্ছে। তা এইভাবে পশ্চিমের দৃষ্টি দিয়ে পূর্বকে দেখার একটা চেষ্টা চলছে। এটা একটা হিস্টোরিক্যাল অ্যান্ড মেটেরিয়াল কনোটেশন রয়েছে, এর একটা ঐতিহাসিক এবং বস্তুগত যে অর্থ রয়েছে। তাহলে এইভাবে আমরা কখনো ভূগোলের দৃষ্টিতে, কখনো আমরা দর্শনের দৃষ্টি, আবার বাস্তব ইতিহাসের দৃষ্টিতে আমরা ওরিয়েন্টালিজমকে ব্যাখ্যা করে যাচ্ছি। এডওয়ার্ড সাইডের কৃতিত্ব কোথায়? এডওয়ার্ড সাইড দেখালেন যে এটা আসলে একটা প্রজেক্ট, এটা আসলে একটা প্রকল্পের মধ্যে দিয়ে, এই প্রকল্পের মধ্যে দিয়ে আমরা দেখাতে চাই যে পশ্চিম কিভাবে পূর্বকে দেখছে, পশ্চিম কিভাবে পূর্বকে দেখছে সেই দেখার একটা প্রকল্প হিসেবেই একে চিহ্নিত বা চিত্রিত করা হচ্ছে। এইটা এডওয়ার্ড সাইড আমাদের সচেতন করবে। তিনি বলতে চাইলেন যে না, এটা একটা নিরীহ ধারণা নয়, এটা নিরীহ একটা বৌদ্ধিক চর্চার বিষয় নয়, এটা একটা নিরীহ কল্পনার বিষয় নয়, যদিও যুগ যুগ ধরে এভাবেই দেখানো হয়ে আসছে। এটা আদতে একটা প্রকল্প, যে প্রকল্প অনুযায়ী ইউরোপীয় বা পশ্চিমী চিন্তার প্রাধান্যটাকে বজায় রাখা হয় এবং ব্যাপ্ত করা হয়, তাকে সম্প্রসারিত করা হয়। তা এটাকে তিনি পলিটিক্যালি, সোশিওলজিক্যালি, মিলিটারিলি, আইডিওলজিক্যালি, সাইন্টিফিক্যালি অ্যান্ড ইমাজিনেটিভলি এক্সপ্লেন করতে চাইলেন। তিনি দেখাতে চাইলেন যে এনলাইটেনমেন্টের পরে, অর্থাৎ আমাদের মডার্নিটির যে ধ্যান ধারণার উদ্ভবের পরবর্তী সময়ে ইউরোপ কিভাবে এই প্রকল্প নিয়ে নিজের শ্রেষ্ঠত্ব সে প্রতিষ্ঠা করেছে, রাজনৈতিকভাবে তার ব্যাখ্যা করলেন, সমাজতাত্ত্বিকভাবে তার ব্যাখ্যা করলেন, সামরিকভাবে দেখানোর চেষ্টা করলেন, মতাদর্শগতভাবে দেখানোর চেষ্টা করলেন, বৈজ্ঞানিকভাবে দেখানোর চেষ্টা করে তিনি যেটা নিট ফল যেটা আমাদের সামনে তুলে দিলেন, বিস্তারিত ব্যাখ্যার অবকাশ নেই, বুঝতেই পারছো। নিট ফল যেটা তুলে দিলেন সেটা কি? এটা হচ্ছে তিনটে শব্দ মনে রাখো, সাইদকে মনে রাখতে গেলে। এটা হচ্ছে পাওয়ার, ডোমিনেশন, হেজিমনির একটা প্রকল্প। পাওয়ার, ডোমিনেশন, হেজিমনি, ক্ষমতা, প্রভুত্ব এবং আধিপত্য। এবার গো টু গ্রামশি অ্যান্ড ফুকো। গ্রামশি এবং ফুকো যে আলোচনায় আমার ঢোকার কোনো সুযোগ নেই, কিন্তু গ্রামশি এবং ফুকোর কাছ থেকে যে তাত্ত্বিক মাল মশলা ধার করে তিনি দেখাতে চাইলেন যে ক্ষমতা, কর্তৃত্ব এবং আধিপত্য প্রতিষ্ঠার জন্যই এই প্রকল্পকে তারা গ্রহণ করেছেন। তো অসিডেন্ট ভার্সাস ওরিয়েন্ট, ওরিয়েন্টের বিপরীতার্থক শব্দ হচ্ছে অসিডেন্ট। তাহলে অসিডেন্ট ওরিয়েন্ট রিলেশনশিপটাকে বোঝার জন্য এই প্রকল্পটাকে বোঝা খুব জরুরি। তা ফুকোর আর্কিওলজি অফ নলেজ, ডিসিপ্লিন অ্যান্ড পানিশ, তার থেকে যেমন এটা নিলেন, নিয়ে কম্বিনেশন অফ পাওয়ার, নলেজ, ডিসকোর্স, অর্থাৎ এটা শুধু অঙ্ক শেখানো নয়, আরে সরি, এটা শুধু মিষ্টি খাওয়ানো নয়, অঙ্ক শেখানো হচ্ছে। মাস্টার মশাই জিজ্ঞেস করছেন, দুটো রসগোল্লা খেলি, আর দুটো খেলে কটা হবে? মাস্টার মশাই শুধু রসগোল্লা খাওয়াচ্ছেন না, তিনি অঙ্কও শেখাচ্ছেন। তাহলে এখানে জ্ঞান তত্ত্বের প্রশ্নটা গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পাওয়ার, ডিসকোর্স অফ পাওয়ার অ্যান্ড নলেজ।
তাহলে জ্ঞানের সঙ্গে ক্ষমতা, এই জ্ঞান এবং ক্ষমতার যে পারস্পরিকতা, এটা বুঝতে পারবে। আমি যদি একটা ভুল কথা বলি, তুমি বলবে স্যার বলেছে, অনেকে বিশ্বাস করবে। কিন্তু তুমি যদি একটা পাল্টা ঠিক বলো, আমার ভুলটা বিশ্বাস করবে। কিন্তু তুমি তো ছাত্র, আমি তো টেবিলের এই প্রান্তে থাকি। এর সাথে ক্ষমতার প্রশ্ন আছে। তুমি উত্তর লেখো, আমি তার উপর নম্বর দিই। অতএব এখানে পাওয়ার নলেজ ডিসকোর্স আছে। ঠিক তেমনি শাসক শাসিত, শাসক যেটা বলে সেটাই ঠিক। নরেন্দ্র মোদী যা বলবেন সেটা যদি ভুলও বলেন, বেশি মানুষ গ্রহণ করবেন, অন্তত সামনে হ্যাঁ হ্যাঁ বলবেন। মমতা ব্যানার্জি বললে হ্যাঁ হ্যাঁ বলবেন। তুমি তার থেকে অনেক ভালো কথা বললেও কেউ পাত্তা দেবে না। পাওয়ার নলেজ ডিসকোর্স, কে বলছে কি বলছেন এটা সবসময় গুরুত্বপূর্ণ নয়, কে বলছে দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। এই পাওয়ার নলেজ ডিসকোর্সটাকে তিনি প্রতিষ্ঠা করলেন। তাই তিনি দেখানোর চেষ্টা করলেন ওরিয়েন্ট একটা নাউন হতে পারে, ওরিয়েন্ট একটা ভার্ব হতে পারে। ওরিয়েন্ট নাউন কখন? যখন এটাকে একটা জিওগ্রাফিক্যাল এরিয়া হিসেবে দেখা হয়। ইস্ট ইজ ইস্ট, ওয়েস্ট ইজ ওয়েস্ট, তখন ওরিয়েন্ট হচ্ছে ইট রিলেটস টু দা ইস্ট, এটা একটা নাউন। কিন্তু আমি যখন ভার্ব হিসাবে বলি টু ওরিয়েন্ট, তখন কি হয়? আবার একটু ইংরেজি শেখাই। আই লাইক টু ওরিয়েন্ট ইউ অ্যাকর্ডিং টু মাই থট। আমি তোমাকে আমার চিন্তা অনুযায়ী মোল্ড করতে চাই, ক্ষমতা। অর্থাৎ আমার মতো করে তোমাকে গড়তে চাই। আমি ঠিক বা ভুল এ প্রশ্ন গৌণ, আমি তোমার উপর আধিপত্য বজায় রাখতে চাই। এটা হচ্ছে অ্যাজ ভার্ব। তো সাইদ কি করছেন? এই ভার্বের মধ্যে যে নেগেটিভ এসেন্স আছে তাকে তিনি টেনে বের করছেন, টেনে বের করে আনভেল করছেন, নগ্ন করে দিচ্ছেন। দিয়ে কি বলছেন? যে ওরিয়েন্ট বলে যেটা দেখানো হচ্ছে দ্যাট ইজ নট দ্য রিয়েল ওরিয়েন্ট। রিয়েল ওরিয়েন্ট কোনটা? ফসল দেখবি তো খেতেছ। তাহলে ইউ হ্যাভ টু রিইনভেন্ট দ্য ওরিয়েন্ট। তোমাকে নতুন করে আবিষ্কার করতে হবে। তোমার ব্রিটিশ কর্তারা যেরম ভারতবর্ষ বলে গেছে, ভারতবর্ষ সেরমটা নাও হতে পারে। তার মানে এই না যে তারা সব ভুল বলে গেছে, কিন্তু তারা তাদের মতো করে বলেছে, তোমাকে তোমার মতো করে করতে হবে। তাহলে এই জায়গা থেকে রিয়েল ওরিয়েন্টকে বের করার কথা তিনি বলেছেন। এখানেই তিনি গ্রামশিয়ান পার্সপেক্টিভ, কাউন্টার হেগিমনির যে ধারণা, সেই কাউন্টার হেগিমনির ধারণার দিকে তিনি যাওয়ার চেষ্টা করেছেন। এইভাবে যে পোস্ট কলোনিয়ালিজম বা ওরিয়েন্টালিজম একটা নতুন রূপ পেয়েছে এডওয়ার্ড সাইদের হাত ধরে। এখন এর কিছু মূল্যায়নের কথা, এর কিছু সমালোচনার কথাও আমাদের বলতে হয়। তা মূল্যায়ন বা সমালোচনা করতে গিয়ে আমি প্রথমেই বলি যে পোস্ট কলোনিয়ালিজম অ্যাজ এ হোল বলি, বা পোস্ট কলোনিয়ালিজমের একটা ফর্ম হিসেবে ওরিয়েন্টালিজমের কথাই বলি, তা কিন্তু আমাদের একটা নতুন বিতর্কের জায়গা তৈরি করে। তাদের সব থেকে বড় কৃতিত্ব হচ্ছে, পোস্ট কলোনিয়াল থিঙ্কারদের বড় কৃতিত্ব হচ্ছে যে প্রত্যেকটা বিষয়কে এখন নতুন ভাবে দেখার একটা চোখ তারা খুলে দিয়েছে। সেটা কি? সেটা হচ্ছে লুকিং অ্যাট দ্য ইস্ট ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ দ্য ইস্ট। পূর্বের চোখ দিয়ে পূর্বকে দেখো, এইটা হচ্ছে নতুন পার্সপেক্টিভ। না, পশ্চিমের চোখ দিয়ে আর পূর্বকে দেখা যাবে না। এর ফলে অনেক নতুন জায়গা আমাদের তৈরি হচ্ছে, এবং রিকগনিশন অফ ডাইভার্স কালচার, তার জায়গাটা তৈরি হয়েছে। এটা হচ্ছে এডওয়ার্ড সাইদের সাফল্যের বড় দিক। লিটারারি ক্রিটিসিজম, আজকের দিনে অবাক হয়ে যাবে, তোমরা শুধু সোশ্যাল সায়েন্সের ছেলেমেয়েরা এটা পড়ছো তাই নয়, শুধু পলিটিক্যাল সায়েন্সের ছেলেমেয়েরা পড়ছো তা নয়, তোমাদের থেকে আজকে বেশি পড়ছে এগুলো লিটারেচারের ছেলে মেয়েদের। এবং লিটারারি স্টাডিজ এখন হায়ার লেভেল অফ সোশ্যাল স্টাডিজে পরিণত হয়ে গেছে। তাদের এগুলো পড়তে হয়, কারণ সভ্যতাকে ডেপিক্ট করে তো তারা। সাহিত্য তো সমাজের দর্পণ,
তাই সমাজের ছবি তো তারা তাদের মতো করে আঁকে, তাই তাদের চিন্তা ভাবনাকে তারা নতুন ভাবে কোশ্চেন করছে, নতুন ক্রিটিক চলে আসছে, কালচারাল স্টাডিজ বলে একটা বিরাট ব্রাঞ্চ তৈরি হয়ে যাচ্ছে, কালচারাল ক্রিটিক তৈরি হচ্ছে, এই দিক থেকে একটা বড় জায়গা তৈরি হচ্ছে। তাই ফুকো, গ্রামসি আজ আর শুধু তোমার সোশ্যাল সায়েন্সের বিষয় না, অনেক কিছু আছে। কিন্তু এগুলো সব পজিটিভ, মূল্যায়ন করতে গেলে পজিটিভ, কিন্তু নেগেটিভ বিষয়টা কি, যে অ্যাকচুয়ালি পশ্চিমের এই থিওরিটিক্যাল যে জার্গন, সেই থিওরিটিক্যাল জার্গনটাকে অস্বীকার করেই তো পোস্ট কলোনিয়ালিজমকে প্রতিষ্ঠা দেওয়ার কথা তারা বলছেন। কিন্তু তারা কোন থিওরিটিক্যাল ফ্রেমটা ব্যবহার করছে, যে সমস্ত টুলস অফ অ্যানালিসিস দিয়ে তারা এসব কথা বলতে চাইছেন, সেগুলোও তো পশ্চিমী। অর্থাৎ পশ্চিমী ঘরানা থেকে পোস্ট কলোনিয়াল থিঙ্কাররা কি বেরিয়ে আসতে পারছেন? তা বোধ হয় পারছেন না। তাহলে ঠিক যেমন ভাবে মার্কসিজম, সেটাও যেমন একটা পশ্চিমী ঘরানা, তেমনি মার্কসিজমের ক্রিটিক রচনা করছেন যে পোস্ট কলোনিয়াল থিঙ্কাররা, লিবারালিজমের ক্রিটিক রচনা করছেন যারা, তারাও কিন্তু পশ্চিমের যে ইপিস্টেমোলজিক্যাল এন্ড থিওরিটিক্যাল ক্যাটেগরি, সেগুলোই ব্যবহার করছেন। এডওয়ার্ড সাইড ইজ অলসো নো এক্সেপশন টু দ্যাট। তো এখানে একটা ইন্টারেস্টিং, সময় নেই বলে আমি এভাবে বলছি, খুব ইন্টারেস্টিং ব্যাপার যে এডওয়ার্ড সাইড মূলত প্যালেস্টাইনের থিঙ্কার, কিন্তু তিনি তার এই ওরিয়েন্টালিজমের যে ডিসকোর্স, এটা তৈরি করছেন নিউ ইয়র্কে বসেই। অথচ খুব সুন্দর বলেছেন, আমরা আমরা বলতে পারি যে আইজাজ আহমেদ তার ইন থিওরি বইতে দেখানোর চেষ্টা করেছেন যে প্যালেস্টাইনের মুক্তি সংগ্রামের জন্য এডওয়ার্ড সাইড যা করেছেন তাতেই তিনি অমর হয়ে থাকতে পারতেন। কিন্তু সে কথা কম লোকে জানে, ওরিয়েন্টালিজম, এডওয়ার্ড সাইডের কন্ট্রিবিউশন, এটাই বেশি লোকে জানে। আনফরচুনেটলি এটাও কিন্তু সেই ওয়েস্টার্ন টুলস তাকে ব্যবহার করেই করেছেন। তাই তার থেকে বেরিয়ে আসার যে কাজকর্ম আমরা ততটা আমরা লক্ষ্য করতে পারিনি। তো এইখানে আমাদের পোস্ট কলোনিয়াল থটস, তাকে ঘিরে অনেক ধরনের ক্রিটিক এবং কনফিউশন এটা কিন্তু রয়ে গেছে। এতদ সত্ত্বেও আমরা বলবো যে আজকের চিন্তা বিশ্বে, থিওরিটিক্যাল ওয়ার্ল্ডে, আজকের চিন্তা বিশ্বে তুমি পলিটিক্যাল সায়েন্স পড়ো, তুমি সোশিওলজি পড়ো, তুমি ফিলোসফি পড়ো, কি তুমি বাংলা পড়ো, কি তুমি ইংরাজি পড়ো, লিটারেচার পড়ো বা সোশ্যাল সায়েন্স পড়ো বা দর্শন পড়ো, পোস্ট কলোনিয়ালিজম না জানলে একবিংশ শতাব্দীতে তুমি একজন শিক্ষিত মানুষ হিসেবেও, সমাজবিজ্ঞানের ছাত্রছাত্রী হিসেবে তুমি স্বীকৃত হবে না। এতটাই গুরুত্ব। এবং এর কিওয়ার্ড আবার বলছি যে এখানে ওয়েস্টার্ন ইউনিভার্সালিজম তাকে চ্যালেঞ্জ করে পার্টিকুলারিজম, যা আমাদের পোস্ট মডার্নিজমেরও বিশেষ বৈশিষ্ট্য, তাকে বড় করে দেখতেই এটা তৈরি করা হয়েছে। শেষ বলি যে কতগুলো বইপত্রের খোঁজ খুব সামান্য হলেও আমি রাখতে বলবো, সেগুলো না জানলে করা মুশকিল। আমি খুব সহজ সহজ কয়েকটা বই তোমাদের বলবো। তার মধ্যে আমি বেসিক রাইটিং হিসেবে এডওয়ার্ড সাইডের কথা বলেছি। জন ম্যাকলয়েডের একটা বই, তার নামই বলে দিচ্ছে যে এটা একেবারে শুরুতেই দরকার এবং খুব ভালো বই, বিগিনিং পোস্ট কলোনিয়ালিজম, হাউ টু বিগিন ইউর স্টাডি ইন পোস্ট কলোনিয়ালিজম, খুব গুরুত্বপূর্ণ একটা বই। আরো একটা ছোট্ট বইয়ের কথা বলবো, সেটা হচ্ছে জিয়াউদ্দিন সর্দারের লেখা, দামও খুব কম, জিয়াউদ্দিন সর্দারের লেখা ওরিয়েন্টালিজম। এ বইটিও খুব গুরুত্বপূর্ণ। তো সম্প্রতি এটা নিয়ে বাংলা ভালো লেখাপত্র নেই। সম্প্রতি প্রফেসর শোভনলাল দত্তগুপ্ত একটা উদ্যোগ নিয়েছিলেন, তো একটা বই বাংলায় তো উনি বের করেছেন 4টে লেখা নিয়ে, মাত্র 4টে লেখা। তো তার মধ্যে ঘটনা বা দুর্ঘটনা চক্রে 2টো আমার লেখা, আর পোস্ট কলোনিয়ালিজমের লেখাটা আমার নয়, শিবাজী প্রতিম বসু লিখেছেন,
এই বইটি রাষ্ট্র ভাবনার তত্ত্বানুসন্ধান, শোভনলাল দত্তগুপ্তের সম্পাদিত। এখানে ডেমোক্রেসি এবং সিটিজেনশিপ নিয়ে আমার লেখা আছে, আর শিবাজী বাবু লিখেছেন পোস্ট কলোনিয়ালিজম, উত্তর উপনিবেশবাদ, তত্ত্ব ও সমালোচনা, এই লেখাটি। আমি বলবো যে অন্তত পক্ষে এইরকম কিছু যে অতি সাধারণ লেখাপত্র, এই লেখাটা একটু কঠিন কিন্তু খুব ভালো। হাইজাজ আহমেদের, আমি বললাম ইন থিওরি, বইটার নাম ইন থিওরি, সেটাও কিন্তু বেশ ভালো। যাই হোক, আমি কতটুকু তোমাদের বলতে পারলাম জানি না, তবে আমি চারটে পার্টে, আবার বলি, চারটে পার্টে আমি আমার কথাটা ভাগ করার চেষ্টা করেছি। সেটা হচ্ছে পোস্ট কলোনিয়ালিজম আইডিয়াটা কিভাবে আমাদের সামনে আসলো, কি কি অর্থ সে বহন করছে, এক। 2 নম্বরে আমি বলতে চাইলাম যে সাম্প্রতিককালে পোস্ট কলোনিয়ালিজমের ধ্যান ধারণা কিভাবে বিকশিত হয়েছে, তার তাত্ত্বিক ভিত্তিটা কোথায়, থিওরিটিক বেসিক থিমস অফ পোস্ট কলোনিয়ালিজম। 3 নম্বরে আমি বলতে চাইলাম যে কিভাবে কতগুলো বইয়ের নাম নিয়ে যদি আমি স্টাডি করি, আমি এসেন্স অফ পোস্ট কলোনিয়ালিজমকে ধরে ফেলতে পারবো, এরকম নামের জায়গাটা। আর 4 নম্বরে আমি ওরিয়েন্টালিজম অ্যাজ এ স্পেসিফিক ম্যানিফেস্টেশন অফ পোস্ট কলোনিয়ালিজম কিভাবে এডওয়ার্ড সাইদের হাত ধরে আমাদের সামনে এসেছে, এই চারটে ভাগ করে বিষয়টা আমি উপস্থাপিত করলাম, তার সাথে একটা সংক্ষিপ্ত মূল্যায়ন। তোমাদের সবাইকে ধন্যবাদ। আমার কথা আমি শেষ করছি। প্রশ্ন থাকলে তো নিশ্চয়ই আমি সাধ্যমতো তার উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের যারা সংগঠক তাদের আর একবার ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদকে আলাদা কি করে করব, আলোচনার শেষে যদি একটু বলেন। হ্যাঁ হ্যাঁ, এখন দেখো, সাম্রাজ্যবাদ আর উপনিবেশবাদকে একেবারে দুটো ওয়াটার টাইট কম্পার্টমেন্টে ভাগ করা যায় না, এটাই আমি বলবো। তার ম্যানিফেস্টেশন, এখন সাম্রাজ্যবাদ কথাটার মধ্যেই এসেন্স আছে ইম্পেরিয়ালিজম আমরা যাকে বলছি, সেটা একেবারে সরাসরি দেশ দখলের জায়গায় তারা চলে যাচ্ছেন এবং বিভিন্নভাবে সেই দেশের রাজনৈতিক এবং আর্থিক কর্তৃত্বকে, তার সঙ্গে সাংস্কৃতিক কর্তৃত্বকে করায়ত্ত করছেন। এটা বিভিন্ন জনের ব্যাখ্যা, এটা মার্জ করে গেছে একটার সঙ্গে অন্যটার মধ্যে। উপনিবেশ কথাটা আমার মনে হয় এটা অনেক বেশি জেনারিক টার্ম, মানে একই ব্যঞ্জনা, কিন্তু এটা অনেক জেনারিক টার্ম, এই জন্যে উপনিবেশ অর্থাৎ আমার নিবাসের বাইরে আমার কর্তৃত্বটাকে আমি সম্প্রসারিত করছি এবং তার মধ্যে দিয়ে সাম্রাজ্য গড়ে তুলছি। তাহলে উপনিবেশ না হলে সাম্রাজ্য তৈরি হবে না, উপনিবেশ হচ্ছে সাম্রাজ্য তৈরি করার একটা ধাপ। কিন্তু হোয়ার টু ড্র দি ডিভাইডিং লাইন আই ডোন্ট নো, অর্থাৎ একে ডিভাইডিং লাইন একটা টেনে রাখ। অনেক সময় আমরা ইন্টারচেঞ্জেবলি কথাটা ব্যবহার করি, কিন্তু আমি তোমাকে বলবো যে এটাকে জেনারিক টার্ম হিসেবে আমরা কলোনিয়ালিজম কথাটাকে রাখতে পারি। কলোনিয়ালিজম কিভাবে ইম্পেরিয়ালিজম হতে পারে সেটা জাস্ট ম্যানিফেস্টেশনের ডিফারেন্স মাত্র। যেমন এক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞানের লোক না হয়ে রবীন্দ্রনাথ, আমার তো পড়তে পড়তে অবাক লাগে, তিনি লিখছেন বাণিজ্য আর নিছক বাণিজ্য নহে, সাম্রাজ্যের সঙ্গে ইতিমধ্যেই তার গন্ধর্ব মতে বিবাহ সংগঠিত হইয়াছে। হাউ স্ট্রেঞ্জ, থিওরিটিকে ভ্যালু। রবীন্দ্রনাথ তো তত্ত্ব গঠন করতে চাননি, তার নিজস্ব বিশ্লেষণী শক্তি দিয়ে তিনি দেশ সমাজ রাষ্ট্রের ব্যাখ্যা করেছেন। সাম্রাজ্য এখন আর নিছক সাম্রাজ্য নহে, আর সরি, বাণিজ্য এখন আর নিছক বাণিজ্য নহে, সাম্রাজ্যের সঙ্গে তাহার গ্রন্থি বন্ধন হইয়াছে। তাহলে এখানে দেখো উপনিবেশ তৈরির প্রক্রিয়া কিভাবে সাম্রাজ্যের স্তরে চলে যাচ্ছে, সেটা রবীন্দ্রনাথ তার মতো করে দেখানোর চেষ্টা করেছেন। দেয়ার আর ডিফারেন্সেস অ্যামং দ্য স্কলার্স। আমি বলবো যে একটা জেনারিক টার্ম, একটা হচ্ছে তার ম্যানিফেস্টেশন। ওকে, থ্যাংক ইউ।
কোনো ভারতীয় যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্কৃতিকে বোঝার চেষ্টা করে, তাহলে কি সেটাও ভুল হবে? কারণ তখন তো সেটা পূবের চোখ দিয়ে পশ্চিমকে দেখা হবে। তখন সেটা কি উত্তর উপনিবেশবাদ ভুল বলবে? না না, 100 বার ভুল হবে না, কিন্তু না, এখন কোনো ব্রিটিশ যদি ভারতবর্ষকে দেখে, সেইটা উত্তর উপনিবেশবাদ আমি একবারও বলিনি। আমি বলেছি যে ভারতীয় সংস্কৃতির যে ধারা, সেই ধারাতে ভারতীয় সংস্কৃতিকে বোঝার কথা। XYZ কে দেখছেন সেটা ইম্মেটেরিয়াল। আমি ভাগ করার চেষ্টা করেছি, তাহলে কি সব ব্রিটিশ সাম্রাজ্যবাদী? না। তাহলে ব্রিটিশরা ভারতের ইতিহাস লিখলেই সেটা কি ওরিয়েন্টালিজম বা সেটা কি পোস্ট কলোনিয়ালিজম? না। এখানে একেবারে গোড়ায় সরি, আমি এভাবে বলছি, একেবারে গোড়ায় গলদ হয়ে যাচ্ছে, আমি বোধহয় বোঝাতে পারি। এটা হচ্ছে যে ব্রিটিশ হিস্টোরিয়ান ভারতবর্ষের হিস্ট্রি লিখলেই সেটা কলোনিয়াল হিস্ট্রি হবে, আমি তা বলিনি। আমি বলেছি যে ব্রিটিশ যে ভাবনা, সেই ভাবনাটা দিয়ে যদি, তার রঙে যদি আমার ইতিহাসকে তুমি রাঙাও, তাহলে সেটা কলোনিয়াল হিস্ট্রি। তুমি যদি ভারতকে ভারতের মতো দেখো, তুমি ভারতীয় কি ব্রিটিশ কি ফরাসি, দ্যাট ম্যাটার্স লিটল, তাতে কিচ্ছু এসে যায় না। ভারতবাসীরা, আমি তো একথা বলেছি যে ভারতবাসীরা সবাই কি ভারতীয় চিন্তার দিক থেকে? চিন্তার দিক থেকে নিশ্চয়ই জন্মসূত্রে ভারতবাসীরা সবাই ভারতীয়, কিন্তু ভারতবাসীরা চিন্তার দিক থেকে অনেকে কি নেই যারা মনে করে তার বাপ ঠাকুর দ্বারা তারা কিচ্ছু জানতেন না, যত আলো সব এসছে পশ্চিম থেকে, এবং সেই আলোয় আলোকিত হয়েই তিনি মানুষ হয়েছেন? এরকম ভারতবাসী নেই? তাহলে ভারতবাসী ভারতের ইতিহাস লিখলেও সেটা কলোনিয়াল হিস্ট্রি হতে পারে, যদি তিনি কলোনিয়াল ধ্যান ধারণার দ্বারা গাইডেড হন। প্রশ্নটা এইটা। তাই কোনো ভারতীয় আমেরিকান সম্পর্কে লিখলে সেটা যে কলোনিয়াল হিস্ট্রি হবে তা নয়, কিন্তু তিনি কি ধরনের দৃষ্টিভঙ্গিটা তিনি প্রয়োগ করছেন, কি ধরনের চিন্তা ভাবনায় উদ্বুদ্ধ হয়ে তিনি তার সৃষ্টিকর্মকে পরিচালনা করছেন। এখন যেমন গান্ধীজি সম্পর্কে নতুন ভাবে লেখা হচ্ছে পোস্ট কলোনিয়াল গান্ধী, অর্থাৎ গান্ধীকে নতুন ভাবে দেখছে। রবীন্দ্রনাথকে পোস্ট কলোনিয়াল থিঙ্কার হিসেবে দেখার চেষ্টা হচ্ছে। তাহলে এর মানে এই নয় যে এতদিন পর্যন্ত যা ছিল সব কলোনিয়াল, এখন সব পোস্ট কলোনিয়াল। না, বিষয়টা এত মোটা দাগে ভাবলে হবে না, আরেকটু সূক্ষ্মভাবে ভাবতে হবে। আমি জানি না বোঝাতে পারলাম। মানে ভারতীয় লিখলেই সেটা যে পোস্ট কলোনিয়াল হবে তার কোনো মানে নেই। আবার তেমনি ভারতীয় আমেরিকানদের নিয়ে লিখলে সেটা কলোনিয়াল হবে তার কোনো মানে নেই। কিন্তু সোজা কথা হচ্ছে যে আমরা ছোট বড় করে দেখছি কিনা, আমরা পশ্চিমে চোখ ধাঁধানো অগ্রগতিতে আমরা নিজেরা নিজেদের জায়গাটাকে বিস্তৃত হচ্ছে কি। ভারতীয় সভ্যতা ভারতীয় সভ্যতা, তার ভালো মন্দ তাকে তার মতো করে আমি মূল্যায়ন করতে পারছি কিনা, এই আমিটা কোন দেশের মানুষ সেটা বড় কথা নয়। এমন হতেই পারে যে কোনো ভারতবাসী ভারতবর্ষটাকে দেখতে পান না, কোনো ইউরোপীয় ভারতটাকে অনেক ভালোভাবে দেখেন, হতেই পারে। অতএব এভাবে স্থূলভাবে ব্যাপারটা দেখা ঠিক হচ্ছে। নেক্সট। দর্পণ ভট্টাচার্য আরো বলছে, আমার চোখ দিয়েও এই পোপকে দেখলে সেটা কি সবসময় ঠিক হবে? আমি সাবজেক্ট হিসেবে তো কখনোই স্বাধীন নই। না হওয়ার সম্ভাবনা যথেষ্ট আছে। তার কারণ হচ্ছে যে এই যে নিজের উত্তরটা নিজেই দিয়ে দিচ্ছেন যে চিন্তার ক্ষেত্রে আমার চিন্তার মূল্যায়নটা আমি সবসময় করে উঠতে পারি না। তাই চিন্তার ক্ষেত্রে আমার যদি দৈন্য থাকে তাহলে আমি তো বস্তুগত দৃষ্টিতে আমি তো বিষয়টাকে মূল্যায়ন করতে পারবো না। আমি যদি পূর্বের পশ্চিমের চিন্তায় উদ্দীপ্ত হই, হাউ ক্যান আই ট্রুলি ইন্টারপ্রেট দ্য ইস্ট?
পূর্বের চোখ দিয়ে পূর্বকে দেখা মানেই হচ্ছে পূর্বকে পূর্বের মতো করে দেখা। কিন্তু আমার চিন্তায় যদি হেজিমনি থাকে, পশ্চিমের হেজিমনি যদি আমার চিন্তাকে আচ্ছন্ন করে থাকে, তাহলে আমি তো পারবো না। উত্তরটা দর্পণই দিয়েছেন, আমার কিছু দেওয়ার নেই এখানে। আচ্ছা, সুব্রত Next. ঘাড়াই প্রশ্ন করছেন, নমস্কার স্যার, এ প্রসঙ্গে আমার একটি প্রশ্ন আছে। হুম। এডওয়ার্ড সাইদকে কেন উত্তর উপনিবেশবাদের জনক হিসেবে গণ্য করা হয়? আচ্ছা, এটা খুব ভালো প্রশ্ন। উত্তর উপনিবেশবাদের জনক এই জন্য বলা হচ্ছে যে এডওয়ার্ড সাইদের বিখ্যাত বই ওরিয়েন্টালিজমের হাত ধরেই উত্তর উপনিবেশবাদের যে আলোচনাটা, এই আলোচনাটা তাত্ত্বিকভাবে বিকশিত হয়ে উঠেছে। যদিও আমি বলার চেষ্টা করেছি তার বহু আগেই বিশেষ করে আমি ফ্রান্স ফ্যাননের নাম করেছি। ফ্যাননের বই 61 সালে প্রকাশিত হয়েছে, কিন্তু ওরিয়েন্টালিজম বইটা 78 সালে প্রকাশিত হয়েছে। এই বইটাকে আশ্রয় করে যত আলোচনা হয়েছে, সেই আলোচনাটা আর কোনো পূর্ব ধারণাকে কেন্দ্র করে হয়নি। ওই জন্যই এডওয়ার্ড সাইদকে উত্তর উপনিবেশবাদের জনক আখ্যা দেওয়া হয়ে থাকে। কিন্তু চিন্তা সূত্রগুলো আগের থেকে ছিল। ওকে, বলো আর কেউ। ওকে স্যার, সুব্রত ঘড়াই আরো একটা প্রশ্ন করছে, উত্তর উপনিবেশবাদের ধারণার মধ্যে কোথাও কি তৃতীয় বিশ্বের ধারণা নিহিত রয়েছে? তৃতীয় বিশ্বের ধারণা আংশিকভাবে বা প্রচ্ছন্ন, আংশিক বলবো না, প্রচ্ছন্নভাবে নিহিত রয়েছে বলে মনে করা যেতে পারে। টু বি ফ্র্যাঙ্ক, যে কথাটার মধ্যে আমি ঢুকিনি, যে বিংশ শতাব্দীর তত্ত্ববিশ্বের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখব যে দুটো আমব্রেলা টার্মকে ঘিরেই আমাদের চিন্তা বিশ্বটা সামগ্রিকভাবে আবর্তিত হয়ে এসেছে। এই দুটো আমব্রেলা টার্ম, ছাতার মতো দুটো আমব্রেলা টার্ম, একটা হচ্ছে লিবারালিজম, একটা হচ্ছে মার্কসিজম। ভাবখানা এই যে তুমি আমার দলে নেই তো ওর দলে আছো, ওর দলে নেই তো আমার দলে আছো। অর্থাৎ সবটাকেই আমরা স্ট্রেট জ্যাকেট ভিউজ এর মধ্যে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করেছি। যদিও আমরা সবাই একথা বহু আগে থেকে জানি যে নো টু পারসনস আর আইডেন্টিক্যাল। দুটো মানুষ কখনো 100 ভাগ এক হতে পারে না। একটা ছাতার মধ্যে আমরা যারা হেঁটে যাই, তারা কিন্তু একাধিক মানুষ, তাদের মধ্যেও অনেক পার্থক্য আছে। আর এখন তো নানা সাইজের ছাতা অ্যাভেলেবল, অনেক বড় বড় ছাতাও অ্যাভেলেবল। তাই একটা ছাতার মধ্যে যে 20 জন মানুষ দাঁড়াতে পারে, 20 জন মানুষের চিন্তা ভাবনার মধ্যে অনেক পার্থক্য আছে। তা সত্ত্বেও নানা কারণে, আমি কারণ ব্যাখ্যায় ঢুকছি না, বিংশ শতাব্দীর একটা বড় সময় জুড়ে আমাদের চিন্তা বিশ্বে এক ধরনের দ্বিত্ব, ডুয়ালিটি এসে গেছিল, যে হয় এটা মার্ক্সবাদের কোনো ঘরানা হবে, না এটা উদারনীতিবাদের কোনো ঘরানা। তার বাইরে জগৎ আছে, তোমরা জানো না। 1960-এর দশক থেকে এই ভাবনাটায় একটা ভাঙন ধরতে শুরু করে। 1960-এর দশক থেকে লিবারালিজমের মধ্যেও ভ্যারাইটি গুলো আস্তে আস্তে আমাদের সামনে নিজেকে মেলে ধরতে শুরু করলো। মার্ক্সবাদের মধ্যেও যে ডিফারেন্ট স্ট্র্যান্ডস, বিভিন্ন ধারাগুলো, সেগুলো বিকশিত হয়ে উঠতে শুরু করলো 60-এর দশকের পর থেকে। কিন্তু তা সত্ত্বেও পৃথিবীতে যে ধরনের বাইপোলারিজম জারি ছিল, সেই বাইপোলারিজমের প্রভাবে তত্ত্ববিশ্বেও এক ধরনের বাইপোলারিজম কম বেশি থেকে গেল। কিন্তু 80-র দশকে এসে, মাইন্ড ইট, 1980-র দশকে এসে সোভিয়েত ইউনিয়নের পতনের পরে একটা নতুন চিন্তা প্রণালীর দরজা আমাদের সামনে খুলে গেল। তখনই কেবলমাত্র আমরা চিন্তার ক্ষেত্রে যে বিভিন্নতাগুলো, দি আদারনেস, এই আদারনেস গুলো আমাদের সামনে, বা ডিস্ট্রাকশন গুলো, ডিফারেন্সেস, এই ডিফারেন্স গুলো আমাদের সামনে আসতে লাগলো।
এবং লক্ষ্য করে দেখো এই যে পোস্ট যোগ করা যে ভাবনা চিন্তাগুলো, এগুলো কিন্তু সব 80-র দশকের পরে বিকশিত হতে লাগলো। অর্থাৎ আমার বক্তব্য হচ্ছে যে দেয়ার অ্যারোজ অ্যান অপরচুন মোমেন্ট টু ফ্লারিশ দ্য ডিফারেন্সেস ইন দ্য থিওরিটিক্যাল ওয়ার্ল্ড। তত্ত্ব বিশ্বে নতুন ভাবনাগুলো বিকাশের সুযোগ। এইখানে দাঁড়িয়ে আমরা দেখলাম যে এডওয়ার্ড সাইডের যে ওরিয়েন্টালিজম একটা যুগান্তকারী একটা বিষয়। 78 সালে বইটা প্রকাশ হলেও এই বইটা নিয়ে আলাপ আলোচনাটা কিন্তু সেইভাবে আসলো 80-র দশকের শেষে এবং 90-এর দশকে। অতএব অটোমেটিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে এইখানে দাঁড়িয়ে সাইদ সামনে এসে গেলেন। এখন প্রশ্নটা কিন্তু সাইদকে নিয়ে নয়, প্রশ্নটা তৃতীয় বিশ্ব। এবার তৃতীয় বিশ্বের যে ধারণাটা, তৃতীয় বিশ্বের ধারণাটা কিন্তু 70-এর দশকে ফিরে যেতে হবে। তো সেখান থেকে আমরা দেখছি, বা তারও আগে নন অ্যালাইনমেন্টের মুভমেন্ট থেকে আমরা টেনে আসতে পারি, বা আমরা 70-এর দশকে আমরা যে একটা নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডারের ধারণা, এখান থেকে টেনে আসলে আমরা বলবো জেনেসিস ওয়াজ দেয়ার, genesis of post-colonial thoughts were there in the concept of third world, in the concept of non-alignment, and so on and so forth. কিন্তু অপরচুন মোমেন্টে এসে আমরা দেখলাম তৃতীয় বিশ্ব কথাটার ব্যঞ্জনাই যেন অদৃশ্য হয়ে গেছে। কেন? দুটো দিক থেকে। একটা মজার কথা আমি বলার লোভ সামলাতে পারছি না, সেটা হচ্ছে যে আমি 90-এর দশকে শেষের দিকে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে উপস্থিত থাকার সুযোগ পেয়েছিলাম। তো সেখানে 35টি দেশের ইন্টেলেকচুয়ালরা ছিলেন। তো সেখানে এক ভদ্রলোক বলতে উঠে বললেন উদ্যোক্তাদের পক্ষে, ওটা ইউনেস্কোর একটা প্রোগ্রাম, বললেন নন অ্যালাইনমেন্ট ইজ ডেড, লং লিভ নন অ্যালাইনমেন্ট। নন অ্যালাইনমেন্ট ইজ ডেড, লং লিভ নন অ্যালাইনমেন্ট। মানে কি? মানে হচ্ছে যে যদি ফার্স্ট ওয়ার্ল্ড না থাকে, যদি সেকেন্ড ওয়ার্ল্ড বলে কিছু না থাকে, থার্ড ওয়ার্ল্ড কথাটার মানে কি? অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল মানে পৃথিবীটা তখন বলতেন যে ইউনিপোলার হয়ে গেল। তাহলে পৃথিবীতে এই যে দুটো পোল, এই দুটো পোল নিয়ে তো ফার্স্ট ওয়ার্ল্ড আর সেকেন্ড ওয়ার্ল্ড, তা ফার্স্ট ওয়ার্ল্ড সেকেন্ড ওয়ার্ল্ড নেই, তাহলে থার্ড ওয়ার্ল্ড আর কোথায় আছে? অতএব নন অ্যালাইনমেন্ট ইজ ডেড। কিন্তু লং লিভ নন অ্যালাইনমেন্ট মানে কি? যে এই যে এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার যে দেশগুলো, তাদের নিজস্ব সংস্কৃতি, তাদের নিজস্ব স্বাধীনতা, তাদের নিজস্ব অগ্রগমনের ধারণা, এটা কিন্তু আগামীতেও থাকবে। তাই লং লিভ নন অ্যালাইনমেন্ট তিনি বলছেন। তা আমি সেই স্পিরিটটা নিয়ে বলছি, থার্ড ওয়ার্ল্ড নেই, বাট থার্ড ওয়ার্ল্ড ইজ স্টিল দেয়ার। এবং এই থার্ড ওয়ার্ল্ডে উত্তর উপনিবেশবাদের ধারণা সব থেকে বেশি জোরদার হয়ে উঠছে, কারণ ডিফারেন্সেস গুলো সেখানেই আছে। ইস্ট বলতে আমরা যেটাকে বুঝছি, তার মেজর কম্পোনেন্টটা তো এই সো কল্ড থার্ড ওয়ার্ল্ড এর মধ্যেই আছে। তাই তৃতীয় বিশ্বের ধারণা এখনো পর্যন্ত রেলেভেন্ট, তবে ম্যানিফেস্ট নয়, ল্যাটেন্ট, এটা প্রচ্ছন্ন। ওকে, থ্যাংক ইউ। বলো আর কিছু। স্যার শ্রীকান্ত ঘরাই প্রশ্ন করছে, আচ্ছা সন্তোষ কুমার পাল প্রশ্ন করছে, আর্য উপনিবেশবাদ এখন অস্বীকার করার চেষ্টা চলছে, প্রকৃত ঘটনার উপর আরো একটু আলোকপাত করবেন কি? না, এটার মধ্যে আমি ঢুকবো না, এই কারণে, কেননা এখান থেকে আরো প্রশ্ন আছে। তার কারণ হচ্ছে আমি বলেছি, এটা আমার উদাহরণ ছিল যে ভারতে উপনিবেশবাদ কখন শুরু হয়েছে, ব্রিটিশ আসার আগে, আরে ব্রিটিশ আসার পরে, নাকি মধ্যযুগে, নাকি আর্যদের ভারত আগমনের মধ্যে দিয়ে? প্রত্যেকটা ইস্যু হচ্ছে খুব কন্ট্রোভার্সিয়াল এবং এর এক এক আলোচনার দরকার। আজকের যে বিদ্যমান রাজনীতি, এই বিদ্যমান রাজনীতিতে যেমন উত্তর উপনিবেশবাদের উপাদান আছে, তেমনি কালচারাল রিভাইভালিজমের উপাদান আছে। সাংস্কৃতিক পুনরুত্থানবাদের সঙ্গে, প্রশ্নটা কেউ করনি এখনো, সাংস্কৃতিক পুনরুত্থানবাদের সঙ্গে উত্তর ঔপনিবেশিকতার যোগসূত্র কতখানি, এটা খুব একটা ডিবেটেবল এরিয়া। সরি টু সে, এই আলোচনা একটা সেপারেট আলোচনা, এই আলোচনার মধ্যে আমি যাব। ঠিক আছে, ওকে, নেক্সট কোশ্চেন।
স্যার, শ্রীকান্ত ঘরাই কোয়েশ্চেন করছে, আজকের হুম। বিশ্ব কতটা নিও কলোনিয়ালিজমও কি কতটা পোস্ট কলোনিয়ালিজমের মধ্যে পড়ে বলে আপনি মনে করেন? এইটা খুব মানে কনফিউজিং কোশ্চেন এই জন্যে যে নিও কলোনিয়ালিজম আর পোস্ট কলোনিয়ালিজম এই দুটোকে আলাদা করার মতো কোনো ইয়ার্ডস্টিক আমাদের কাছে নেই। তার কারণ হচ্ছে যে এই নিও কলোনিয়ালিজমই অ্যাকচুয়ালি পোস্ট কলোনিয়ালিজমের ফার্টাইল সয়েল। অর্থাৎ এখান থেকেই আমি আমি এই উদাহরণ দিয়ে বলেছি যে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল কাদম্বিনী মরে নাই। কলোনিয়ালিজম সেই অর্থে চলে গেছে, পৃথিবীতে কলোনিয়ালিজমের আর ঠাঁই নেই, কিন্তু কলোনিয়ালিজম ইজ ভেরি মাচ দেয়ার। সেইটাকেই আমরা বলছি নিও কলোনিয়ালিজম। তো আজকের দিনে তার নতুন ম্যানিফেস্টেশন আমরা আমার একটি লেখাতে আমি বলার চেষ্টা করেছি, ডিজিটাল ডিভাইড নিয়ে। ডিজিটাল ডিভাইড অর্থাৎ কিভাবে ডিজিটালিও এই পৃথিবীটা ভাগ হয়ে যাচ্ছে, কিভাবে জনগোষ্ঠীর মধ্যে ভাগ হচ্ছে। তুমি ডিজিটালি এম্পাওয়ার্ড, তুমি একটু কুলিন, যে ডিজিটালি এম্পাওয়ার্ড নয় সে আজকে পিছিয়ে পড়ছে। এইভাবে কলোনিয়ালিজম তার বিভিন্ন রূপ নিয়ে আমাদের সামনে আসছে, এবং যেখানে প্রত্যক্ষ প্রভাবটা দৃষ্টিগোচর নয়, কিন্তু প্রভাব সৃষ্টি হচ্ছে একদিকে এক দেশের সঙ্গে আর এক দেশ, পূর্ব থেকে পশ্চিম, একদিকে এক দেশের সঙ্গে আর এক দেশের তুলনামূলকভাবে অগ্রগামী এবং পশ্চাৎগামী, আবার তেমনি একটা দেশের মধ্যেও আজকে এই যে বিভিন্নতা মাথাচাড়া দিচ্ছে, তার মধ্যেও নিও কলোনিয়ালিজম বা ইন্টারনাল কলোনিয়ালিজমের উপাদান আছে। অতএব আমি এই কথা দিয়েই উত্তরটা শেষ করব, যে সেটা হচ্ছে নিও কলোনিয়ালিজম ইজ আ ভেরি ফার্টাইল সয়েল from which post-colonial ideas emerge. পোস্ট-কলোনিয়াল ধ্যান ধারণাগুলো এই নয়া উপনিবেশবাদী ধ্যান ধারণারই আধুনিক সংস্করণ, আরো অনেক পরিশীলিত তত্ত্ব ভাবনা পোস্ট কলোনিয়ালিজম। নিও কলোনিয়ালিজম যেমন কলোনিয়ালিজমের পরিশীলিত ভাবনা, এটা তেমনি আরো পরিশীলিত ভাবনা আমরা বলতে পারি। হ্যাঁ, বলো। ধন্যবাদ স্যার। সময়ের আচ্ছা, থ্যাংক ইউ। বাধ্যবাধকতার জন্য আজ আমরা এতটাই প্রশ্ন নিতে পারছি। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে উপস্থিত থাকার জন্য, এবং ডক্টর দেবনারায়ণ মোদক মহাশয়কে বিশেষ ধন্যবাদ আজকে এত সুন্দর একটি সেমিনার উপহার দেওয়ার জন্য। আজ আমরা আমাদের অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। সকলে ভালো থ্যাংক ইউ। থাকুন, সুস্থ থাকুন। সকলকে জানাই শুভরাত্রি।